আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের অবস্থান ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার পয়ারীর চৌধুরী বাড়িতে। ফুলপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় যেতে আনুমানিক ৩ কিলোমিটার হবে এই জমিদার বাড়ি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারীর চৌধুরী বাড়ি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। এই বাড়িটিকে কেন্দ্র করে পয়ারী অঞ্চলের শাসন ব্যবস্থা এবং আভিজাত্যের গোড়াপত্তন হয়েছিল। পয়ারী চৌধুরী বংশ এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন। তাদের জমিদারি শাসনকাল এবং আভিজাত্য একসময় পুরো ফুলপুর এবং আশেপাশের এলাকায় সুবিদিত ছিল। বাড়ির কারুকার্য এবং বিশালতা সেই সময়ের বৃদ্ধ বৈভবের পরিচয় দেয়। পয়ারীর চৌধুরী বাড়ির কাছাকাছি পৌঁছাতেই হুট করে নির্জন মেঠো পথের নিস্তব্ধতা ভেঙে দেয় একদল দুষ্ট ও চঞ্চল বাচ্চার কলকাকলি। আপনাকে দেখে ওরা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াবে, বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে থাকবে শহর থেকে আসা এই আগন্তুককে। যা হোক, এই চৌধুরী বাড়িটির ইতিহাসে একটি অত্যন্ত বেদনাবিধুর অধ্যায় জড়িয়ে আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের স্থানীয় দোসরেরা পয়ারী চৌধুরী বাড়িতে 3বার নৃশংস গণহত্যা চালায়। বর্তমানে পয়ারী ইউনিয়ন তথা ফুলপুরের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসাবে এটি পরিচিত। প্রতি বছর বহু মানুষ এই ঐতিহাসিক বাড়ির ইতিহাস জানতে এবং এর রূপ দেখতে এখানে আসেন। বাড়ির সামনের বিশাল পুকুর এবং গাছগাছালি ঘেরা পরিবেশ জায়গাটিকে অত্যন্ত শান্ত ও মায়াবী করে রেখেছে। পুকুরটির দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে এক টলটলে শান্ত জল, যা আকাশের নীল আর চারপাশের প্রাচীন গাছপালার ছায়া নিজের বুকে ধারণ করে আছে। পুকুরের ভাঙাচোরা ঘাটটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঘাটের শ্যাওলা ধরা পুরনো ইটগুলোর দিকে তাকালে মনে হয় একসময় এখানে জমিদার গিন্নিদের রূপালি চুরির নিক্কণ শোনা যেত, কিংবা ভোরের আলোয় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জলকেলির শব্দে মুখর থাকতো এই ঘাট। একসময় সিঁড়িটা অনেক নিচের দিকে ছিল, এখন ভেঙে গিয়ে এই পর্যন্ত আর 2টা হয়ে গেছে। আর এই যে এই জায়গাগুলোতে এখন মাছ চাষ করা হয়। দেখো বিল্ডিংগুলো, এই যে এখানে দেখো একটা কারুকাজ আছে, ওই যে আই থিঙ্ক এরকম কারুকাজ অনেকগুলো ইস্যু ছিল আর কি। এক কথায় পুকুরটা পুরো স্নিগ্ধ এবং শান্ত মনে হয়েছিল, কিন্তু এই স্নিগ্ধতার পেছনে এক বিষণ্ণ ইতিহাসও লুকিয়ে আছে। 71-এর সেই উত্তাল দিনে এই পুকুর পাড়ি ছিল নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত। তারপর ওদের কাছ থেকে জমিদার বাড়ির অতীত ইতিহাস জানার চেষ্টা করছিলাম। শুরুতে যদিও তাদের কথা বলতে অনেক জড়তা ছিল, কিন্তু পরবর্তীতে সেই আড়ষ্টতা আর দেখা যায়নি, বরং বেশ হাসি মুখে আমাদের সাথে কথা বলেছে। ওদের দিকে তাকালে মনে হয় এই প্রাচীন চৌধুরী বাড়ির ইতিহাস ওরা না জানলেও এই জনপদের প্রাণ শক্তি আসলে ওরাই। আপনি যখন ওদের দিকে তাকিয়ে একটু হাসবেন, দেখবেন পুরো সময়টাই ওরা আপনাকে আপন করে নিয়েছে। প্রথম দেখায় একে রাজকীয় স্নানাগার বা বাথটাব মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর রুক্ষ গঠন আর বিশাল গভীরতা বলে দেয় অন্য এক পরিশ্রমী ইতিহাসের কথা। এটি ছিল সেই আদি স্থাপত্যের মিক্সার মেশিন, যেখানে বছরের পর বছর ধরে চুন আর সুরকির মিশ্রণ তৈরি হয়েছে এই বিশাল অট্টালিকাগুলোকে শক্ত ভিত দেওয়ার জন্য। যদিও এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। শুরুতে পুরোপুরি বাথটাবই মনে করেছিলাম, তারপর স্থানীয়দের সাথে কথা বলে জানলাম এটাতে চুন গোলানো হয়, কিন্তু কিসের জন্য চুন গোলানো হয় এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। তাই ধারণা থেকে আমাদের মনে হয়েছে এটা কোনো মিক্সার মেশিন হতে পারে। ভেবে দেখুন, যদি এটা সত্যি মিক্সার মেশিন হয়ে থাকে, 100 বছর আগে যখন শত শত রাজমিস্ত্রি আর শ্রমিক এই পাত্রটির চারপাশে ঘিরে দাঁড়িয়ে চুন গোলাতো, তখন কী এক ব্যস্ততা ছিল এখানে। বাথটাবের পাশেই দেখা মিলে এক প্রাচীন বিশাল রেন্টি গাছের। 100 বছরের রোদ বৃষ্টি আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই গাছটি কেবল একটি উদ্ভিদ নয়, বরং সময়ের এক বিশাল মহাকাব্য। গাছটির দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে এর বিশালতা। আকাশ ছোঁয়ার ডালপালাগুলো চারদিকে এমনভাবে ছড়িয়ে আছে যেন এক বিশাল সবুজ সামিয়ানা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। এর মোটা গুঁড়িটা কুচকুচে কালো ছালে ঢাকা, ঠিক যেমন কোনো বৃদ্ধ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। প্রতিটি ভাঁজে যেন লুকিয়ে আছে ব্রিটিশ আমল থেকে শুরু করে সেই 71-এর গণহত্যার করুণ সব স্মৃতি।
রেন্টি বা আমাদের গ্রাম বাংলার ম্যাঘ শিরিষ, এর নামটির মধ্যেই একটা মায়া আছে। দুপুরে যখন ক্লান্ত পথচারী কিংবা সেই দুষ্টু বাচ্চাদের দল এই গাছের তলায় জিরিয়ে নেয়, তখন গাছটি তার শীতল ছায়ায় সবাইকে আগলে রাখে। মাটির গভীরে ছড়িয়ে থাকা এই শিকড়গুলো যেন চৌধুরী বাড়ির পুরনো ভিতের সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য আর সবচেয়ে বড় কথা, এটার একটা অতীত ইতিহাস আছে চৌধুরী বাড়ি। যদিও এখন ওই বাড়ির কোনো অস্তিত্বই নেই, কোনো দালান কিছুই নেই, হয়তো মানুষে ভেঙে ইট এগুলো সব নিয়ে গেছে। আর শুধু আছে পুকুরটা, পুকুরের একটা পুকুরটা অনেক সুন্দর, ওই বিশাল বড়। তারপর পুকুরের পুকুরের পাড়ে একটা কিন্তু গাছ আছে, অনেক পুরানো গাছ। এখন তো ওই ধরনের গাছ দেখতেই পাওয়া যায় না, বড় বড় পুরানো গাছগুলো একদম প্রায় বিলুপ্তির পথে। কিন্তু এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। মেবি এটা রেঞ্চি গাছ হতে পারে। উইন্টার হওয়া সত্ত্বেও এত সানি ডে, যে কারণে আমরা কোনো ওয়ার্ম ক্লথস পরি নাই। ওই যে পিছনে একটা ঘাট, অনেক সুন্দর, বিশাল বড় ঘাট। চলো আমরা ওই পাশটা, যে এখানে কিছু বাচ্চা আছে, ওদের কাছ থেকে আমরা এই এলাকার ডিটেল পাবো গল্প পড়লে অবশ্যই। ওকে, চলো। ওকে। এই লাল রঙের লেটার বক্সটা যে কাউকে আবেগী করে ফেলবে মুহূর্তের মধ্যেই। একসময় এই বক্সের ভেতরে কত শত মানুষের কান্না, হাসি, বিচ্ছেদের হাহাকার আর মিলনের আকুলতা জমা হতো। আজ তার ভেতর কেবল কিছু শুকনো পাতা আর জমাট বাঁধা ধুলো। পরবর্তীতে আমরা স্থানীয় একজনের সাথে এই লেটার বক্স নিয়ে অনেক গল্প করেছিলাম। আর এই জমিটা কি ওনাদেরই রয়ে গেছে? না না না, বিক্রি করে দিয়েছে। তাহলে এটার ব্যবহার কি হবে না? পরে আছে এত টাকা। না, এটা ব্যবহার তো হইতে আছে, যে মালিকে কিনে রাখছে ফিশারি করতেছে, তারপরে ওই পাশে আবার এই চৌধুরী বাড়ি যেটা ছিল, এটা ওনারা বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে, কারণ তাদের ধর্ম ছিল হিন্দু। আর এক সময় হিন্দুদের আধিপত্য থাকলেও পরবর্তীতে হিন্দুরা কিছুটা অত্যাচারিত হয়েছে যুদ্ধের সময়গুলোতে। তো তারই আগে মনে হয় ওনারা চলে গেছে, এখন এটা মালিকানাধীন হয়ে গেছে। হ্যাঁ, ওনারা এটা ব্যবহার করছে, পুকুরে মাছ চাষ করেছে। হ্যাঁ, এটা ব্যবহার হচ্ছে। 40 বছর হয়ে গেছে মনে হয়। তো এখানে জমিদার বাড়ির কিছু ভাঙ্গা অংশ রয়ে গেছে, আমরা চাইলে এটা তুলে ধরতে পারি। তো এই ভিডিওটা আমরা এখন ফোকাস করি। পয়ারি চৌধুরী বাড়ির সেই পরিত্যক্ত অংশটির দিকে তাকালে বুকটা হুট করে ভারী হয়ে ওঠে। দালানটির যে অংশটি একসময় আভিজাত্যের শিকড়ে ছিল, আজ তা বনো আগাছা আর লতা পাতার এক নিবিড় অরণ্যে ঢাকা পড়ে গেছে। এর চারপাশ ঘিরে এখন আর বাগান বিলাসের সুগন্ধ নেই, বরং সেখানে জায়গা করে নিয়েছে বনো ঝোপঝাড় আর বিষাদ মাখা আগাছা। আগাছাগুলো দালানের চারপাশটা এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে যেন তারা এই ভগ্নপ্রায় রাজপ্রাসাদকে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে ফেলতে চায়। এককালে নিপুণ নকশা করা অলিন্দগুলো এখন লম্বা ঘাস আর কাটা ঝোপের আড়ালে হারিয়ে গেছে। দালানের কার্নিশ বেয়ে ঝুলে থাকা বনলতাগুলো দেখে মনে হয় যেন এই বাড়িটি একাকী কাঁদতে কাঁদতে তার চোখের পানি ঝরাচ্ছে। মানুষের পায়ের শব্দ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে প্রকৃতির এই করাল গ্রাস। যে ভিটা একসময় মানুষের কোলাহলে মুখর ছিল, আজ সেখানে কেবল ঝিঝি পোকার ডাক আর অরণ্যের নিস্তব্ধ রাজত্ব। দালানের এই দশা দেখে মনে হয় মানুষের তৈরি সভ্যতা কতটা নশ্বর। যেখানে একসময় গোলাপ ফুটে থাকতো, সেখানে আজ আগাছার জঙ্গল। এটি কেবল ধ্বংস নয়, এটি একটি যুগের চিরতরে হারিয়ে যাওয়ার নীরব হাহাকার। যদিও মুহূর্তগুলো ভীষণ ভালো লাগছিল, কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, কারণ স্থানীয়দের অনেকেই জানিয়েছে এখানে কিছুদিন আগে ডাকাতি হওয়ার কারণে জায়গাটা পুরোটাই রেস্ট্রিক্টেড করেছে। আমরা এলাকার বাইরে আসার কারণে তারা আমাদেরকে কিছুটা সময় থাকতে দিয়েছিল। আর নিষেধের কারণ হচ্ছে এখানে কিছুদিন আগে চুরি ডাকাতি হয়েছে, এই জন্য। বাট ওনারা গ্রামের মানুষজন খুবই ভালো, খুবই সহজ সরল, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। হ্যাঁ, এই ইতিহাস সম্পর্কে জানার জন্য তারা অনেক তথ্যও দিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। শহর বা লোকালয়ের ব্যস্ততায় ফিরে এলেও মনের একটা অংশ যেন চিরতরে এই শ্যাওলা ধরা ইটের খাঁজে আর শান্ত পুকুর ঘাটের একাকিত্বে বন্দী হয়ে রয়েছে। পয়ারির ওই ধ্বংসস্তূপের মায়া এক গভীর হাহাকার হয়ে মনে থেকে যায়। মনে হয় একটা আস্ত মহাকাব্য পড়ে শেষ করলাম,
যার শেষ পাতাটা ছিল ভীষণ করুণ। রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় যদিও বিষণ্ণতা অনেকটাই কেটে গিয়েছিল। এখন আমরা বের হয়ে যাব। বাই।